সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুস্থ থাকুন অনুষ্ঠান দেখার জন্য। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি এই অনুষ্ঠানটির পুরো অনুষ্ঠানটা জুড়ে। তো আপনারা আমার যারা পুরনো অনুষ্ঠানগুলো দেখেছেন বা দেখছেন এবং যারা কল করেন বা আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চিঠি দেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি চেষ্টা করি আপনারা জানেন সবার উত্তর যাতে আমি সঠিক সময়ে দিতে পারি। অনেকে ছোটোখাটো অনেক কিছু নিয়ে প্রশ্ন করেন, যদিও বা একই প্রশ্ন বারে বারে চলে আসে, যার জন্য আমরা করি যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি অনেকগুলো প্রশ্নকে পড়ার পরে সেখান থেকে ধরেন যে 20টা প্রশ্ন এসছে, তার মধ্যে দেখা গেলো কমন হচ্ছে প্রশ্ন হচ্ছে 3টা বা 4টা। তো আমি প্রতিটা অনুষ্ঠানে আমরা লাস্টের পর্যায়টাতে এসে লাস্টের যে দুটো লাস্টের পার্টে এসে অনুষ্ঠান শেষের আগে আমি সচরাচর সেগুলো নিয়ে ডিসকাস করে থাকি। তো আজকের অনুষ্ঠানে আমরা যে জিনিসটা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু কমন জ্ঞানের কথা আমি আজকে বলবো। যেমন ধরেন যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা দেখলেই সবাই বুঝতে পারেন যে ডাক্তার মানেই এটা ডাক্তারের কাছে থাকতে হবে। আপনারা দেশে যান বিদেশে যান, দেখবেন যে ডাক্তাররা হয় এটা এভাবে ঘাড়ে নিয়ে আসে, না হলে দেখবেন কারো পকেটে আছে, না হলে দেখবেন কারো হাতে আছে। তো অনেকে জানেন, এটার নামও অনেকে জানেন, তাই না? যে এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। ঠিক আছে, এটা কিন্তু ডাক্তারির বা ডাক্তারদের ডাক্তারি করতে গেলে প্রাথমিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এটার ব্যবহারটা মানুষকে জানতে হয়। এটা কিন্তু একটা সাধারণ মানুষ কিন্তু এইটার ব্যবহারটা কিন্তু মানে চাইলেই কিন্তু মানে ওই সেভাবে বলতে পারবে না। তাকে এটা নিয়ে একটু সাধনা বলতে কি, এটা একটু অভ্যাস করতে হবে। অনেক ডাক্তার দেখবেন যে সাউন্ড শোনার জন্য একরকমভাবে ব্যবহার করেন, যে এটা ব্যবহার তারা একবার শুনেই বলে দিল। অনেক ডাক্তারকে দেখবেন যে অনেকক্ষণ ধরে শোনেন, যে কারণ হচ্ছে যে এই একটা যন্ত্র দিয়ে আমরা একটা মানুষকে বা একটা রুগীকে সাধারণত যেটা করি যে তার শরীরের ভেতরে যেগুলো থাকে সেগুলোর নর্মাল যে সাউন্ডগুলো থাকে সে সাউন্ডটা শোনার মাধ্যমে একটা নির্ণয় করা হয় বা নির্ণয় করার চেষ্টা করা হয় যে এই রুগীটার সমস্যা কোথাও আছে কি না। ধরুন এটা আমরা ব্যবহার করি, মেইনলি আমরা ইউজ করি কিসে কিসে, যে আমরা হার্টের ক্ষেত্রে ইউজ করি, লাংসের ক্ষেত্রে ইউজ করি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে হার্টের কোনো অসুখের ক্ষেত্রে আমরা হয়তো এটা একটা ইউজ করতে পারি বা ইউজ করি, এবং লাংসের কোনো অসুখ যদি ধরার ক্ষেত্রে আমরা ইউজ করি, লিভারের অসুখের জন্য আমরা আমাদের যে ইন্টেস্টাইন যেটা বলে, বাউল যেটা বলে, পেটের মধ্যে যে এখানেও আমরা পেটের সাউন্ড, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। আর এই স্টেথোস্কোপের সাধারণ কথা বলিনি, এটার আসলে পার্ট বলতে দুটো পার্টই আমরা বলতে পারি। এই পার্টটাকে বলা হয় হচ্ছে চেস্ট পিস, যেটা আমরা জানেন যে ডাক্তারকে দেখবেন যে এইভাবে বুকে ধরে বা লাংসে ধরে বা পিঠে ধরে বা পেটে ধরে, এটা হচ্ছে চেস্ট পিস বলি আমরা এটাকে, যে এই পিসটা আমরা মানুষের দেহের সংস্পর্শে রাখি। আর এটা হচ্ছে এয়ার পিস, যেটা আমরা করি কি, আমরা হচ্ছে কানের মধ্যে নিই, দুই কানের মধ্যে নিয়ে আমরা শোনার চেষ্টা করি ভেতরের এনভায়রনমেন্টটা কী। তার মানে আপনার শরীরের ভেতরে কি এনভায়রনমেন্ট আছে, এইটা বাহির থেকে মানুষকে মানে ডাক্তারকে শুনতে হয় যে কোনো একটা রোগকে প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য এইটা হতে পারে। তারপরে যাব আমরা ডায়াগনোসিসের জন্য, হয়তোবা মনে করলাম যে তার একটা ইসিজি করা দরকার পড়তে পারে কি না, বা এই রুগীরা কোনো এক্স রে করা দরকার পড়তে পারে কি না, বা এই রুগীকে আমি কোনো ব্লাড টেস্টে দিব কি না। এটা হচ্ছে কনফার্মেশনের জন্য। যে একটা রোগ হলে অনেকে যেমন প্রশ্ন করেন যে বলেন যে এত টেস্ট, যেমন বাংলাদেশে গেলেই যেটা শোনা যায় যে বাংলাদেশি ডাক্তারদের সম্পর্কে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে এখানে শুধু ডায়াগনস্টিক সেন্টারে চলে যাও, এখান থেকে যে টেস্ট করে নিয়ে আসো, ওখান থেকে টেস্ট করে নিয়ে আসো। তো এই টেস্ট করে করে আসলে তো অনেক টাকা খরচ হয় যেরকম মনে করে। আসলে ব্যাপার হচ্ছে কি, যে একটা ডাক্তারকে যখনই একটা রোগ নিয়ে কাজ করতে হবে, একটা রোগ নিয়ে যখন নির্ণয় যেটাকে বলি আমরা সেটা করতে হবে, মানে আপনার এইটা হয়েছে, তো সেটা বলতে হলে যেমন একটা সময় ছিল যখন হয়তো বা এইটার উপরেই ডিপেন্ড করে কিন্তু করতে হয়। একটা হার্টের, ধরে নিলাম যে আপনার হার্টের একটা অসুখ হয়েছে, একটা ওষুধ আমি দিব, তখন সেক্ষেত্রে দেখা গেলো কি এটার উপর নির্ণয় করে একটা সময় কিন্তু হার্টের রুগীদেরকে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু করা হয়েছে। কিন্তু এখন কিন্তু পরবর্তীতে যত পৃথিবীটা আপডেট হচ্ছে তত কি করা হচ্ছে, যে এটা দিয়ে শোনার পরে আরও বেশি কনফার্ম হওয়ার জন্য, যে আরও কনফার্মেশন আনার জন্য যে আসলে যেটা চিন্তা করছে সেটা কি না, বা এটার বাইরেও আরও কিছু আছে কি না। কারণ একটা রোগ আমাদের দেহে কিন্তু হয়, আমি যেমন সেদিন ডায়াবেটিসের ক্ষেত্রে বলছিলাম আপনাকে যে
ডায়াবেটিস যে অসুখটা যখন হয় বা এই কন্ডিশনটা যখন মানুষের হয় তখন কিন্তু তাদেরকে সবসময় এটাকে কি করতে হয়, ডায়াবেটিসটাকে একটা মানে লেভেলের মধ্যে রাখতে হয়। কারণ যদি এটা সবসময় বেড়ে থাকে, মানে আপনার ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ সবসময় বেড়ে থাকে, তাহলে কিন্তু এটা কি করে আপনার অনেকগুলো অর্গানকে কিন্তু নষ্ট করে দিতে পারে বা অনেকগুলো অর্গানকে কিন্তু অসুস্থ করে দিতে পারে। যেমন কি যে হার্টকে করতে পারে, লাংসকে করতে পারে আপনারা যেমন। তো এই জন্য আমরা বা চোখের অবস্থা করে, নার্ভাস সিস্টেমের করে। তো এই জন্য বলা হয় যে প্রতিটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে তখন টেস্টে পাঠাতে হয়, যে কোন টেস্টটা করার পরে আমরা বলতে পারবো যে আসলে তার কী হয়েছে, তার হার্টের অসুখ হয়েছে, তার লাংসের অসুখ হয়েছে, তার লিভারের হয়েছে বা তার অন্য কিছু হয়েছে, এগুলো তখন নির্ণয় করা হয়। তো মেন যে জিনিসটা স্টেথোস্কোপটা নিয়ে আমি বলছিলাম যে এইটাতে শুনে কিন্তু অনেক সময় ধরেন এমার্জেন্সিতে একটা রুগী আমার কাছে এসছে, তা আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে রুগীর আগে মেন জিনিসটা যেটা করা হয় যে রুগীর আগে মানে এমনি কেমন, যেটাকে আমরা বাইরের অ্যাপারেন্স যেটা, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু প্রথম দেখি যে রুগীর ধরেন যে আপনার রুগী কীরকম আছে, একটা ব্যথাতে থাকলে সে ব্যথায় কাতর কিনা, ব্যথাটা কতটুকু পরিমাণে হতে পারে বা কতটুকু অসুস্থ সে বা কতটুকু তাকে এটা এফেক্ট করছে, এগুলো জিনিস আমরা প্রথমে একটা কিন্তু দেখে নিই। তারপরে আমরা রুগীর কিন্তু যে শোনার চেষ্টা করি যে তার কোথা থেকে সমস্যা হচ্ছে। ধরুন একটা রুগী যদি হার্টের জন্য আসে তাহলে পারে, বা দেখা গেলো যে কোনো একটা কারণে এসছে, তখন সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা প্রথম করি যে কোনো হার্টে বা লাংসে বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, তখন একটু ডাক্তার শোনার চেষ্টা করে যে ভেতরে কোনো রকমের তারতম্য আছে কি না, যে একটা ব্রিথ সাউন্ডে তাহলে আপনি নিঃশ্বাস নর্মাল নিলে যে সাউন্ডটা এখানে শুনতে পাবেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো লাংসে কোনো অসুবিধা থেকে থাকে, বা আপনি ধরেন সাধারণ ভাষায় বলি একটা কমন নাম বলি, যেমন অ্যাসমার কথা বলি আমরা, তাই না? তো যদি দেখা গেল যে অ্যাসমার রুগীদের ক্ষেত্রে আপনি শুনতে গেলে এটা ডিফারেন্টটা কিন্তু পাবেন। কেন? নর্মাল রুগীর কিন্তু ওই অ্যাজমা রুগীদের মতো কিন্তু ভেতরের সাউন্ড, লাংসের সাউন্ডটা শোনা যায় না। একটা হার্টের রুগীদের ধরেন যে বিভিন্ন রকমের ছোট 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 শব্দ যেগুলো থাকে, যেগুলো ডাক্তারকে শোনার পরে ডাক্তারকে চিন্তা করতে হয় যে এই রুগীটার কী হতে পারে বা কী হয়েছে। তো তো যাই হোক, এই হচ্ছে কমন কিছু জিনিস। যেমন অনেকে বলেন যে স্টেথোস্কোপে কী, অনেকে যেমন ব্লাড প্রেশার মেশিনের কথা আমাকে বলে। আমি ব্লাড প্রেশারের মেশিন নিয়ে এবং স্টেপ কাউন্টার নিয়ে, দুটো জিনিস নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। আমি বারে বারে বলছি, আপনারা আমাদের এই অনুষ্ঠানটার অনেকগুলো পার্ট কিন্তু আমাদের চলছে, কারণ আমরা গত কয়েক বছর ধরে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা করি। বিভিন্ন সময়ে বিভিন্ন কমন জিনিস, কমন রোগ, কমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কিন্তু কথা বা আলোচনা করি। তো যেগুলোর ক্ষেত্রে যেটা আপনি যদি একটু ব্যাক করে যদি যান, তাহলে আপনার সেখানে ধরেন যে ওই ব্লাড প্রেশার মেশিন যেটা আছে, এটার কথা যেমন অনেকে আমাকে লিখেছেন যে এটার ব্যবহারটা কি, বাড়িতে আমরা ব্যবহার করি, আমরা ঠিক করি কি না, এই যে প্রশ্নগুলো করেন, এটা সত্যি কথা। যে কারণ দেখা গেল যে আপনি বাজারে এখন ব্লাড প্রেশার মেশিন কিনতে পাওয়া যায়, সবাই একটা কিনে নেন, ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিন কিনতে পাওয়া যায়, ব্যবহার করেন। সেক্ষেত্রে ওনারা আবার গিয়ে দেখেন যে ডাক্তার যখন করছেন, ব্লাড প্রেশার মাপছেন, তখন কেন স্টেথোস্কোপ ব্যবহার করে আমি কেন করি না? এগুলো অনেক প্রশ্ন কিন্তু আছে আমার কাছে, এগুলো তো আসবো আমি। তো মেন যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি আমরা এখন কিন্তু নিজেরাই বাড়িতে কিন্তু ব্যবহার করি। তার মধ্যে স্টেথোস্কোপটা কিন্তু না, কারণ স্টেথোস্কোপটা আপনাকে ব্যবহার করতে হলে এটা সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে এবং এটার কিছু প্র্যাকটিস আছে। কারণ আপনি যে কোনো মানুষের, একটা রুগী বলেন আর একটা নর্মাল মানুষ বলেন, তাদের সাউন্ড শুনতে গেলে আপনি কিন্তু তারতম্য বুঝতে পারবেন না। কিন্তু একটা ডাক্তার হিসেবে আমি প্রতিদিন যখন আমি রুগী দেখি, তখন সব কিছু করি বা রোগ নির্ণয় করি বা কোনো কিছু করি, তখন কি আমাকে প্রত্যেক দিন শুনতে, তাতে কিন্তু একটা রুগী থেকে আর একটা রুগীর চেস্টে আমি এটা ধরলে বলে দিতে পারবো যে কোন রুগীটার কী সমস্যা আছে। তো সুতরাং এটা হচ্ছে প্র্যাকটিস, প্রতিটা জিনিসের একটা প্র্যাকটিস থাকে, এটা হচ্ছে সেরকম প্র্যাকটিস। কিন্তু যেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্লাড প্রেশারের মেশিন বলেন, বা অনেকে আছে এখন গ্লুকোমিটার যেটা আর কি ডায়াবেটিসের ব্লাড নাও, এগুলোও এখন বাড়িতে আপনারা ব্যবহার করেন। আরও বেশ কিছু জিনিস আছে, আমি আসবো এগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনাদেরকে একটু সাধারণ ধারণা দেওয়ার জন্য। তো স্টেথোস্কোপ নিয়ে আমি কথাটা বলে একটু শেষ করি এটা নিয়ে। সেটা হচ্ছে যে এইটা দিয়ে আমরা কিন্তু হার্ট, লাং, যেটা বললাম আমি, তারপরে আমাদের ধরেন যে ইন্টেস্টাইনে বা পেটের মধ্যে কোনো কিছু, পেটের সাউন্ড শোনার জন্য, এগুলো মেন কিন্তু এগুলোর উপরে কিন্তু আমরা ব্যবহার করে থেকে বাইরে থেকে শুনে আমরা চেষ্টা করি যে একটা রুগীর ইন্টারনাল দেহের মধ্যে সাউন্ডের কোনো তারতম্য হয়েছে কি না, যেটা নর্মাল না, তার মানে সাধারণ যেটা মানুষের থাকে সেটা না, তার মানে তার এটা কোনো এফেক্ট করছে কি না তাকে শারীরিকভাবে, বা তার যে রোগটার জন্য সে এসছে বা যে
কারণে সে ডাক্তারের কাছে এসছে সেটার সঙ্গে এটা সামঞ্জস্য কিনা এইটা আমরা বোঝার চেষ্টা করি। 2 নম্বর জিনিসে যেটা একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই ধরেন যে আপনার অনেকে যেমন প্রশ্ন করে যে এইটা দিয়ে কি আমরা লাংসের বা আমাদের কী বলে রেসপিরেটরি সিস্টেমের যেটা বলে আর কি, যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে যে আপনারা যে নেন, এখান থেকে কি একটা রোগ নির্ণয় করা যায়? ওই যে বললাম যে একটা ডাক্তার যখন এক্সপার্টিস হয়ে যায় এটা ব্যবহার করতে করতে, তখন কিন্তু তারা আপনার ওই লাংসের সাউন্ডটা শুনলে বলে দিতে পারে যে এই লাংসের মধ্যে কোথাও কোনো কোনো ব্লক আছে কিনা, বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, বা লাংসের সাউন্ডটা নর্মাল যদি না হয় তাহলে তার কি হতে পারে। যেমন ধরেন ওই যে বললাম আমি অ্যাসমার কথা একটু আগে বললাম, যে অ্যাসমার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, তেমন ধরেন যে আরও আছে যে কলাপস লাং যদি হয় তাহলে সেইটা নির্ণয়ের ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। তারপরে ধরেন যে যদি কনজেনিটিভ হার্ট ফেইলার থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর কমন একটা জিনিসের ক্ষেত্রে আপনি বলেন যে নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। সুতরাং এইটা আমাদের মেন যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে স্টেথোস্কোপ। এইটা ডাক্তাররা ইউজ করে, বিভিন্নভাবে ডাক্তার এটা ইউজ করে। তবে আপনাদের জন্য কমন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে এইটা কিন্তু মানে আপনার ইন্টারনাল, আপনার দেহের মধ্যে যে শব্দ, দেহের মধ্যে আপনার নর্মাল যে সাউন্ডটা থাকে একটা নর্মাল, এগুলোর মধ্যে কোনো তারতম্য হচ্ছে কি না রোগের ক্ষেত্রে, কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে, সেইটাকে বোঝার জন্য ডাক্তাররা ব্যবহার করে থাকেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন আই-1 টিভি থেকে এবং স্কাই 782-তে সরাসরি আমাদের অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদের একটা নাম্বার আমাদের ডিসপ্লেতে লাগানো আছে। আপনারা যে কেউ আমাদেরকে ওই নাম্বারে টেলিফোন করে যদি কোনো রোগ নিয়ে বা কোনো কিছু নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চান তাহলে আপনারা আলোচনা কিন্তু করতে পারেন টেলিফোন করে। আর আপনারা জানেন যে আমরা এখানে যে কোনো রোগ নিয়ে, মানে যেহেতু যে বললাম যে আমি বারে বারে এ কথাটা বলি যে আমরা বাংলাদেশ থেকে আসার পরে যতই আমরা মানে কি বলবো যে বেশি দিন ধরে আমরা দেশে 20 বছর থাকি, 30 বছর থাকি, যেটাই আমরা বাইরে থাকি না কেন, আমরা কিন্তু আসলে ওই জিনিসটা রপ্ত আমরা করতে পারি না। অনেক ক্ষেত্রে আছে, অনেক কিছু আছে যে আমরা ঠিক বুঝতে পারি না ঠিক মতো, টার্মগুলো আমাদের এখনও বুঝতে অসুবিধা হয়। সবার জন্য না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়। তো যে জন্য আমরা চাই যে আপনাদেরকে বিশেষ করে মেডিকেল টার্মগুলো, যেগুলো টার্ম বা যেগুলো জিনিসকে হয়তো ডাক্তার আপনাকে বলেছেন, আপনাকে দেখবেন যে কোনো রোগ আপনার ধরা পড়লে, ধরেন স্বাভাবিক আপনাদের ডায়াবেটিস ধরা পড়লে, তাই দেখবেন আপনাকে এরকম 2-3টা পেজ দেওয়া হয় যে পড়ার জন্য, যে তুমি এগুলো মেনে চলবে, এটা করবে। আপনি হয়তো বা পড়েও দেখেন না, আপনি মানেনও না এগুলো, ঠিক আছে? যে আপনাকে কিন্তু এগুলো কিন্তু নির্দেশাবলী আপনার জন্য, এবং এগুলো কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইলের সঙ্গে মানে জড়িয়ে নেওয়ার জন্য বলে যে কি করতে হবে, কি করতে হবে না, কি খেতে হবে, কি খেতে হবে না, কতটুকু পরিমাণ কি ঘুমাতে হবে, এগুলো অনেক কিছু কিন্তু বলা থাকে। কিন্তু আমরা এগুলো কিন্তু পড়ি না বা পড়তে পারি না। অনেকে হয়তো বা ইংরেজির এই জিনিসগুলো আজকে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে লন্ডনে থেকেও আমরা কিন্তু এটা বুঝিও না। আমি সরি টু সে এটা, যে আমি এরকম অনেক রোগী কিন্তু দেখেছি যে যারা হয়তো বা 30 বছর, 35 বছর ধরে লন্ডনে থাকেন, কিন্তু তারা এখন পর্যন্ত একটা কাগজ বোঝেন না, ঠিক আছে? যেখানে লেখা আছে সব কিছু, কাগজটা দেখেন না। কারণ এই অভ্যাসটা তিনি গড়ে তুলেননি, পড়ার অভ্যাসটা গড়ে তুলেননি, যার জন্য তিনি এটা বুঝতে পারেন না। তিনি সবসময় এই জিনিসটাকে তিনি তখন একটা এক্সপার্টিসে, বা যাদের বাচ্চা কাচ্চা এখানে হয়েছে বড়, তাদেরকে দেয় যে বাবা এটা দেখতো কেমন হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব কমন একটা জিনিস। সুতরাং এখানে কোনো লজ্জারও কিছু নাই, কোনো কিছুতেই জানে আপনার জানতে হবে। মেন কথাটা হচ্ছে আপনাকে জানতে হবে। আপনাকে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে, আপনাকে ইনফরমেশনটা না পড়ে, যদি আপনি পড়তে না পারেন, তাহলে আপনাকে কাউকে দিয়ে এটা পড়িয়ে বা এটার নির্দেশনা মেন পয়েন্টগুলো কী আছে সেগুলো আপনার কিন্তু জানতে হবে। কারণ ডাক্তার আপনাকে বলেওছে, আপনি হয়তো এটা বোঝেনও না ঠিক মতো, এমনও হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে যে জিনিসটা আমি বলছিলাম যে আমরা আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করার আগে আমাদের একটা কলার আছে, কলারের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম চাইলাম নাকি আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি একটু আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন? জি জি কমাইলাম। আচ্ছা জি, এবার মাইক্রোফোনটাকে আপনার মাউথ পিসটা একটু মুখের কাছে নিয়ে বলেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, কাটা কাটা আসছে। আচ্ছা জি বলেন। ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন আমি কইতাম সেটা যে 6 তারিখ আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল গিয়া হারি, হওয়ার পরে
আমার তো হসপিটাল যাইও খাই অ্যাম্বুলেন্সে নিচে বাদে দিনে রাত্রে আঞ্জিওগ্রাম একটা করছে আগে তারা এর বাদে 2 দিন বাদে আবার আঞ্জিওগ্রাম করছে আমার হসপিটাল দেখে 2টা আর 21ও করছে 2টা মোট 60টা আমার আঞ্জিওগ্রাম হয়েছে আর কি। তো এখন আমি সপ্তাহ ধরে আমি শরীরে এত দুর্বলতা মনে করলাম আর কি জানি আমার শরীরে কোনো সেট নাই, আমি বইলে উঠবার মনে হয় না, চলবার মনে হয় না, শরীর যেন বার ওই থাকে আর কি, ওরকম অসুবিধা যার। তো এখন জানি না আমার ওটা আপনার কাছে জানতে চাইলাম যে এখানে ই অসুবিধা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখানে দুটো প্রশ্ন করে নিই। এক নম্বর হচ্ছে আপনার বয়স কত? আমার বয়স 70। ঠিক আছে। আচ্ছা বলেন, জি কি প্রশ্ন ছিল আরেকটা? নাই ও জানতে চাই আপনার কাছে যে আমার শরীরে এত দুর্বলতা, এত যদি আমি শরীর বার আমি আপনার কি আপনার কি ওষুধপত্র বোধহয় চলতেছে অনেকগুলো, তাই না? জি, অনেক ঔষধ চলছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে যেহেতু আমি দেখিনি বা আমি দেখিনি এবং সরাসরি যেহেতু আপনার কথা শুনে যেটুকু আছে, যেহেতু আপনার আঞ্জিওগ্রাম এতবার করা হয়েছে, আপনার হার্টের হয়তো বা অনেকগুলো সমস্যা বা ব্লকের অনেকগুলো জিনিস ধরা পড়েছে, যেটা আপনার ডাক্তার ধরেছেন এবং আপনাকে সুস্থ করার জন্য যা যা করণীয় সব কিছু করেছেন। তো এক্ষেত্রে হয় কি যে আপনি যে ওষুধগুলো খান, আসলে ওষুধগুলো হয় কি একটা ওষুধের জন্য কিন্তু মানুষ অনেক সময় দুর্বলতা ফিল করে, এবং একটা রোগ আসলে মানুষ কিন্তু, যেমন একটা রোগ হতে যেমন সময় লাগে না, ঠিক তেমনি একটা রোগ সারতে কিন্তু মানে কি বলবো যে হুট করে সেরে যায় না, কিন্তু সময় লাগে, এটা আপনারা জানেন। আর কিছু কিছু কন্ডিশন আছে, যে কিছু কিছু রোগ আছে যেগুলো রোগ হলে পারে আপনাকে মানে এই ধরনের জিনিসগুলো একটু একটু লং টাইম ধরে একটু চলে। বয়সটাও একটা ফ্যাক্টর, যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আপনারা জানেন যে আমরা যেটাকে বলি নিজের শরীরের যে ইমিউনিটিটা আর কি, যে শরীরের যে রোগ প্রতিরোধের ক্ষমতা যেটা, এইটা কিন্তু কমে যায় যত বয়স মানুষের হয়। সেক্ষেত্রে হয় কি মানুষকে ওষুধের উপরে ডিপেন্ড করতে গিয়ে তখন দেখা যায় ওষুধ যারা বেশি খায় তাদের কিন্তু তখন দেখা যায় যে এই দুর্বলতাগুলো, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তবে আমি আপনাকে যেটা একদম সরাসরি বলছি সাজেশনের কথা, সেটা হচ্ছে কি আপনার যদি এ ধরনের কিছু হয় যে যেটাতে আপনার মনে হচ্ছে যে আপনার জন্য এটা খুব অস্বস্তিকর, তাহলে পরে আপনাকে কিন্তু অবশ্যই আপনার জিপির সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ এমন হতে পারে যে কোনো ওষুধ হয়তো বা আপনার সঙ্গে স্যুট করছে না, এটা আপনার ডাক্তারকে জানাতে হবে। কারণ আমরা জানেন যে ডাক্তার কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছে যে কোনো ওষুধে তোমার অ্যালার্জি আছে কিনা, বা কোনো ওষুধ তোমার কোনো সমস্যা আছে কিনা। হয়তো বা আপনি এটা বোঝেননি, বা হয়তো বা আপনি জানেন না, আপনি বলেছেন। এই জন্য এগুলো জিনিস ইনফরমেশনগুলো কিন্তু ডাক্তারের কাছে আপনাকে দিতে হবে। তো আপনার জিপির সাথে জেনে কথা বলবেন। আর 2 নম্বর যে জিনিসটা আপনাকে বলেছি যে এনএইচএসের কিন্তু নাম্বার আছে 111, এবং আপনি সেখানে সরাসরি টেলিফোন করে আপনি কিন্তু তাদের সাথে কিন্তু আপনি কথা বলে নিতে পারবেন আপনি এরকম কোনো সমস্যা হলে। যদি তারা দেখে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, তাহলে পরে আপনাকে তারা কি করবে, আপনাকে কিন্তু তারা এমার্জেন্সিভাবে ডাক্তারের কাছে নিয়ে বা হসপিটালে নিয়ে বা যেভাবেই হোক আপনার একটা ট্রিটমেন্টের বা আপনার এই সমস্ত জিনিসপত্রকে যে ওষুধের ঠিক করতে হলে কিন্তু এগুলো আপনাকে একটা মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনি যেহেতু অসুস্থ আছেন বা কোনো কিছু আছে, আপনার যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ওই যে বললাম যে একটা অপারেশনের পরে যে জিনিসগুলো হয় সেটার জন্য হতে পারে, ওষুধের জন্য হতে পারে। 2 নম্বর হচ্ছে যে এমনও হতে পারে যে বললাম যে বয়সটা একটা ফ্যাক্টর। কারণ আমরা ওষুধ খাই আর যেটাই খাই, যত তাড়াতাড়ি দেখবেন যে একটা কম বয়সে বা যুবক বয়সে একটা মানুষের রোগ চলে যায়, সেটা কিন্তু একটু বয়োবৃদ্ধ হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু ওইভাবে যায় না। একটা বয়সটা বাড়লে পারে তখন হয় কি রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিন্তু আমাদের কমে যায়। আমি আশা করব আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তবে আপনার যদি মনে হয় যে আপনি যে টায়ারটা আপনি হচ্ছেন এটা আপনার জন্য সহ্যনীয় নয়, বা এটার জন্য আপনার খুবই বেশি অসুবিধা, তাহলে আপনি অবশ্যই আপনার জিপির কাছে একটা টাইম নিয়ে জিপির সাথে দেখা করে নেবেন। ধন্যবাদ। তো আমি যাই হোক দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবসময় চাই যে যেমন উনি প্রশ্ন করলেন কিছু জিনিস জানার জন্য, হয়তোবা এই ধরনের প্রশ্নগুলো উত্তরগুলো আপনারা হয়তোবা সব জায়গাতে চাইলেই পান না। আপনি হয়তো এখন এনএইচএসে রিং করলেন, আপনি সেখানে হয়তোবা জিনিসগুলো বোঝাতেই পারলেন না। এরকম কিছু থাকে যে একটা মানুষ বলতে পারে না যে কি হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ওই যে বললাম, এটা যদি বাংলাদেশ হতো তাহলে হয়তো আপনি যেভাবে হোক এটা এক্সপ্রেস করতে পারতেন। এখানে হয়তো আপনি সেটা একটু রেস্ট্রিক্টেড হয়ে আপনি হয়তো পারছেন না করতে ঠিকমতো। তো আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কোনো ট্রিটমেন্ট না, কিন্তু আমরা আপনাদের রোগ বিরোগ নিয়ে বা আপনাদের কোনো সমস্যা থাকলে
স্বাস্থ্যগত, সেগুলো নিয়ে আমরা কিন্তু ওপেন ডিসকাস করার চেষ্টা করি, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। কারণ বোঝাটা কিন্তু সবথেকে বড় একটা জিনিস। কারণ আপনি যদি রুগী হন, তাহলে কিন্তু আপনার রোগ সম্পর্কে এবং আপনার স্বাস্থ্যগত যে কোনো সমস্যা বা ভবিষ্যতে কোনো সমস্যা, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। যেমন অনেকে আমাকে প্রতিবারই একটা প্রশ্ন করেন, ডাক্তারের কাছে গেলেই খালি কয় যে হাঁটো। তো এই হাঁটার কথা কেন কয়? তো আমি দেখবেন যে হার্টের রুগী হলেও বলে হাঁটো, ডায়াবেটিসের রুগী হলেও বলে হাঁটো, ব্যাপারটা কি? তো যেমন আমি যেটা ওটা বলি যে জিনিসটা হচ্ছে যে আপনাকে আপনার দেহে স্বাস্থ্যগত যে কন্ডিশনটা, স্বাস্থ্যের যে অবস্থা, এটার উপর ডিপেন্ড করে ডাক্তার কিন্তু আপনাকে সব কিছু কিন্তু প্রেজেন্ট করে। এবং সবসময় কিন্তু একটা স্ট্যান্ডার্ড, বলবো যে কিছু জিনিস আছে প্রতিটা রোগের জন্য, যে স্ট্যান্ডার্ড মেনে চলে, যে একটা রুগী হলে সেই রুগীটার কী কী করতে হবে বা কী কী করা উচিত, কী কী ওষুধ খেতে হবে, এবং এগুলো কিন্তু এখন একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাপারের মধ্যে। তারপরে যদি সেটাতে না হয়, তখন আর এক রকমেরভাবে ট্রিটমেন্টটাকে হয়তো ইয়া করতে। এগুলো আপনাকে যিনি দেখছেন, যে ডাক্তার যিনি আপনাকে চেনেন, তার কাছে গেলে দেখা যাবে আপনার ডায়াগনোসিসের রিপোর্ট। ওই যে বললাম যে ডায়াগনোসিস করতে যেতে হয়, কেন এত এত এক্স রে করো রে, ব্লাডের টেস্ট করো রে, এটা এগুলো যে করা হয়, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু একটা রোগের নির্ধারণ করা হয় এবং একটা রুগীকে কিভাবে ট্রিটমেন্ট করবে, ট্রিটমেন্টের যে শিডিউলটা, এইটা ঠিক করা হয়। সুতরাং আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, আপনার রোগ সম্পর্কে ডাক্তার যেরকম ডায়াগনোসিসকে সব কিছু করে জানছেন, ডাক্তার কিন্তু আপনাকে ইনফরমেশন দেন যে আপনার এই রোগটা হয়েছে, আপনাকে এইভাবে চলতে হবে, এই এই ওষুধ খেতে হবে, তাই না? এটা বিশেষ করে এখানে এটা দেন। বাংলাদেশে হয়তো এটা এতটা করে না, কিন্তু এখন ইদানিং কিছু কিছু জায়গায় শুরু হয়েছে যে রুগীদের সঙ্গে এখানে আলোচনা। কারণ প্রাইভেট প্র্যাকটিসে গেলে আপনি জানেন যে বাংলাদেশে ওইভাবে রুগীদের সঙ্গে সময় মানে দেয় না তারা, যেটা এখানে আমরা কিন্তু পাই, মানে বিদেশে আমরা কিন্তু এটা পাই। তো এই জন্য আপনাকে যখনই রোগ নিয়ে সচেতনতা, আমাদের মেন জিনিসটা হচ্ছে রোগ নিয়ে সচেতনতা, যেটা আমি বারে বারে বলি যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর। একটা অসুখ হয়ে গেলে কোনো ব্যাপার না, কিন্তু প্রিভেনশনটা হচ্ছে যে আপনি রোগটা সম্পর্কে যদি জানেন, বুঝে যান, বা এটা আপনার হতে পারে, আপনি জানেন সিগারেট খেলে আপনার লাংসের বা হার্টের একটা সমস্যা হতে পারে, সুতরাং আপনাকে আগে থেকে প্রিপারেশন নেওয়া যে আমি সিগারেটটা খাবো না বা সিগারেটটা খাওয়া বন্ধ করে দিতে হবে, এই যে প্রিপারেশনটা। তো এইগুলো যেমন করোনার সময় আমাদেরকে বলা হয়েছে কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, আমরা করেছি না? করেছি, আমাদের ঠেকায় পড়ে করেছি। কারণ কি, যে ওরে বাবা আমার করোনা হয়ে গেলে যদি আমি মরে যাই, এই যে একটা ভয়ভীতি আপনার মধ্যে চলেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা কিন্তু ওই দেখা গেল যে মাস্ক ব্যবহার করেছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি, বাইরে যাওয়া বন্ধ করে আমরা ঘরের মধ্যে বসে থেকেছি, থেকেছি। তো এই যে জিনিসগুলো কি, এগুলোই হচ্ছে যে প্রিভেনশনের জিনিসগুলো, যে আমরা একটা রোগ ছড়াচ্ছে বা একটা রোগ আসছে বা একটা রোগ এসেছে বা আমার একটা রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কিভাবে আমার নিজেকে এখান থেকে প্রতিরোধ করব বা আমি কিভাবে ভালো থাকব, সবার আগে আমি কিভাবে ভালো থাকব, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য। আমি সবসময় চাই যে আমি সুস্থ থাকব, সুন্দর থাকব এবং আমি ভালোভাবে চলাচল করব। তো সেটা করতে হলে আমাকে অবশ্যই কিছু কিছু, যেমন আপনি মানে কিছু কিছু জিনিস আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। যেমন আপনি জানেন যে আমার পেটের অসুবিধা হতে পারে তৈলাক্ত জিনিস খেলে পারে, কিন্তু আমি মুখরোচক জিনিস আমি ওটা বাদ দিতে পারছি না, আমি ভাজা পোড়া খাচ্ছি, আমি অনেক কিছু আছে যেগুলো যদি আমরা আমাদের বাংলাদেশি খাবারের কথা বা ইন্ডিয়ান খাবারের কথা বলি, আপনারা জানেন যে অনেকগুলো খাবার আমরা খাই, যেগুলো খাবার কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের শরীরের মধ্যে বা পেটের মধ্যে অনেক রকমের সমস্যা সৃষ্টি করে, অনেক রকমের পেটের মধ্যে অনেকের আলসার হয়, অনেকের অনেক কিছু হয়। তো সেগুলো, এই জিনিসগুলোকে আমরা বাদ দিতে পারি না, আমাদের খাবারের যে মানে ওই চেঞ্জিংটা আমরা আনতে পারি না। তাই আমরা সবসময় বলি সালাদ খাবেন, আমরা সবসময় বলি শাকসবজি ফলমূল খাবেন, আমরা কি এটা করি না? কিন্তু যখন আমরা খুব অসুখের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু আমরা ঠিকই এগুলো করি, কারণ ওই যে আমাকে মানতে হচ্ছে, তখন আমি তো বাধ্য। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে। থাকবেন, আবার আসছি আপনাদের সঙ্গে।